আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে। সন্ধ্যায় শুনলাম ওর এক্স এর সাথে ওর বিয়ে হচ্ছে। ডিভোর্সের ২ দিন পর জানতে পারি আমাদের ডিভোর্সের ২ দিন আগেই নাকি ওর বোন ওদের বিয়ে দিয়েছে। এই কথাটা শোনার পর যেন আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলাম আর আমার শরীরটাও বেশ খারাপ হয়েছিল। এই অবস্থা দেখে আমার বাসার সবাই ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তার আমাকে স্যালাইন দিল। রাত ১টা বাজে তখন স্যালাইন হাতে নিয়ে আমি ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখি আমার ব্লাউজ, আমার গহনা, আমার বেনারসি পরে আমার হাসব্যান্ডের বউ সেজেছে। আমার এক্স হাসব্যান্ডের মনটা আজকে অনেক খুশি ছিল। কারণ তাদের প্রেমের বিয়ে আর তার বউ দেখতে বেশ সুন্দর ছিল। তারপর একটা ছবি আপলোড করতেই ছিল তারা। এই দৃশ্য দেখে আমার শরীরটা যেন আরো বেশি খারাপ ছিল। এমনিতেই হাতে স্যালাইন ছিল। এগুলো দেখার পর আমি ২ দিন ২ রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি। মধ্যে আমি আমার বাচ্চাটাকে একদমই সামলাতে পারছিলাম না। ৩ দিন পর আমার ফুপুরা এসে আমার বাচ্চাকে নিয়ে গেল। কারণ এই অবস্থায় আমি আমার বাচ্চাকে একদমই সামলাতে পারছিলাম না। সারাদিন আমি ডিপ্রেশনেই থাকতাম। আমি আমার বাবার কাছে গ্রামের বাড়ি ছিলাম। পরে দেখি আমার এক্স হাসব্যান্ড ওর নতুন বউকে নিয়ে ওর মামার বাড়ি এসেছে। আর আমার শাড়ি, আমার গহনা পরিয়ে এনেছে। আর আমাদের বাড়ির সামনে দিয়েই গেছে। ওর মামার বাড়ি আমাদের বাড়ির পাশেই ছিল। আর ওরা প্রায় ৩ দিন ছিল। আমার পরিবারের লোকজন আমাকে জানতে দেয়নি যে ওরা আমাদের গ্রামে এসেছে। আমি যে কতদিন খাইনি, কতদিন ঘুমাইনি, গোসল করিনি ঠিকভাবে এটা আমি নিজেও বলতে পারবো না। আমার সারাক্ষণ মনে হতো আমার সাজানো গোছানো সংসার অন্য কেউ এসে ভোগ করছে। আর এগুলো ভাবতে ভাবতে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়লাম। দিন দিন আমার শরীরটা আরো বেশি খারাপ করছে। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি এখন ৫০ বছর হয়ে গেছে আমার। কবে যে আমি লাস্ট ঠিকভাবে ঘুমিয়েছি তা আমি নিজেও বলতে পারবো না। সারাক্ষণই আমার মনে হতো আমার হাসবেন্ডকে অন্য কেউ ভোগ করছে। আর আমার সাজানো গোছানো সংসারকে অন্য কেউ এসে দখল করেছে। আর এগুলো আমি একদমই মেনে নিতে পারছিলাম না। কবে যে আমি আয়নার সামনে দাঁড়িয়েছি তা আমার মনে নেই। আর কবে যে ঠিকভাবে খাবার খেয়েছি তাও বলতে পারবো না। আমার এই অবস্থা দেখে আমার ফ্যামিলির লোকজন আমাকে বোঝাতে লাগলো আমার বাচ্চার জন্য হলেও আমাকে বাঁচতে হবে, সুস্থ থাকতে হবে। এভাবেই আমার ছেলেকে নিয়ে দিন কাটতে লাগলো। আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমাকে অনেক সাপোর্ট দিত। নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে সবাই। হঠাৎ করেই পাশের বাড়ি থেকে এক চাচী এসে আমাকে বলতেছে আমার হাসবেন্ডের নাকি তার নতুন বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। তার নতুন বউ নাকি তাকে ছেড়ে চলে গেছে। আর আমার হাসবেন্ড বলতেছে আমি নাকি তাকে মাফ করে দেই। আমি তার সংসারের জন্য বাচ্চা নিয়ে ফিরে যাই। আর সে নাকি সারাক্ষণ তার মামার বাড়ি এসে পড়ে থাকতো। আর কিছুদিন পরেই দেখি সে আমাদের বাড়ির আশেপাশে শুধু ঘুরঘুর করছে। নাকি এখন খুব কষ্ট পাচ্ছে। আর তার বাচ্চার জন্য নাকি তার এখন অনেক বেশি মায়া লাগে। আর শুধু একে ওকে ধরতো যে আমাকে এসে যেন বোঝায় আমি যেন তার সংসারে ফিরে যাই। বাবা মায়ের অনেক আদরের সন্তান ছিলাম। গালে তুলে না দিলে আমি খাবার খেতাম না। আর সেই আমি ওদের সংসারে গিয়ে অনেক গালি খেয়েছি, অনেক বকা খেয়েছি। এমনকি আমার গায়ে হাত তুলেছে। আর সবকিছু আমি মুখ বুজে সহ্য করেছিলাম শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য। শাশুড়ি ননদ আমার গ্রামে এসেও যে কত রকম আমাকে নিয়ে অপবাদ করেছে, বিভিন্ন রকম কথা বলেছে। আর আমি আবার যাব সেই সংসার করতে। আমার শাশুড়ি তো আমাকে প্রথম থেকেই সহ্য করতে পারতো না। আর সহ্য করবেই বা কিভাবে? তারা একসময় আমাদের বাড়িতে কাজ করতো। আর আমাদের বাড়ি কাজ করে যে টাকা হতো তাই দিয়ে তাদের সংসার চলতো। কিছুদিন পরে শুনলাম আমার হাসবেন্ডের এত স্বাদের বউ যার জন্য আমাকে সংসার থেকে তাড়ালো, এত অপবাদ দিল আমার। নিষ্পাপ বাচ্চাটার কথাও একবারও ভাবলো না, তাকেও এতিম করে দিল। এমনকি ওই বউর সাথে যতদিন সংসার করেছে ততদিন আমার বাচ্চার একটা খোঁজ খবরও নেয়নি। আর তার সেই স্বাদের বউই নাকি তার টাকা পয়সা গয়নাগাটি নিয়ে অন্য একটা ছেলের সাথে হয়ে গেছে। এগুলো শোনার পর আমার এত ভালো লেগেছে কেন আমি নিজেও বলতে পারবো না। দীর্ঘ ১ বছর পর সে এসেছে আমার ছেলেকে দেখতে। আমি দেখতে দেইনি। যে মানুষটা ১ বছর না দেখে থেকেছে সে সারাটা জীবন থাকতে পারবে। গল্পটা এক আপুর কাছ থেকে নেওয়া। গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।